জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে মায়ের ডাক নামের সংগঠন। সমাবেশে আছেন সহকর্মী আজহার লিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিমন, সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কি বলছেন, বিস্তারিত জানাবেন। না, আমি শুরুতেই বলতে চাই যে এই সমাবেশটি আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক পক্ষ, বিভিন্ন ধর্মীয় পক্ষ, শিক্ষার্থী এবং যে পিলখানা হত্যাকাণ্ডের বাহিনীর বিভিন্ন সদস্য, তাদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এবং যেহেতু সবাই এখানে ভুক্তভোগী, এই যে এত নিপীড়িত মানুষের সংখ্যা যে একটা সমাবেশেও রূপ নিতে পারে, তার একটা ব্যতিক্রম চিত্র আমরা এই সোহরাওয়ার্দী উদ্যানে দেখলাম। এখানে এই সব পক্ষ তারা তাদের উপর চলা যে নিপীড়ন, নির্যাতন, গুম, খুন কিংবা নিরাপত্তা কুঠুরিতে যে জুলুম নির্যাতন, সেগুলোর কথাই বলছে। আমরা দেখছি যে এখন এই মঞ্চতে বক্তব্য রাখছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের, এবং তারা সকলে বড়দাগে এবং সামগ্রিকভাবে যে বিষয়টা বলছে যে গেল প্রায় 1.5 দশক ধরে ওই আমলে যেই মানবাধিকার লঙ্ঘনের যে চূড়ান্ত যে ঘৃণ্য যে ঘটনাগুলো ঘটেছে, তার যাতে আর কোনো পুনরাবৃত্তি এই বাংলাদেশের মাটিতে না ঘটে। এবং এর জন্য তারা বলছে যে এর জন্য অবশ্যই এই যে ঘটনাগুলো ঘটেছে এর একটা সঠিক এবং একটা ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে। এই যে দেখছেন যে এই সমাবেশের এই প্রান্তে আছি, বেলা পড়ে যাওয়ায় অনেকে হয়তো এখান থেকে চলেও গেছেন, কিন্তু আমরা দেখছি যে একদম শুরুতে এই সকাল থেকে এই সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন গুমের শিকার হওয়া পরিবারগুলোর সদস্যরা। কারো স্ত্রী তার সন্তানকে নিয়ে এসেছে এবং তাদের যে কি কষ্ট, আমাদের সঙ্গে যখন কথা বলতে গিয়েছে সেই কষ্টের কথা এই স্বাভাবিক এই অল্প সময়ের মধ্যে এনে আপনাকে বলে বোঝানো যাবে না। কারণ গুমের শিকার পরিবারগুলোর পরিস্থিতি তো এমন যে তারা জানেও না যে তার স্বজন বেঁচে আছে কিংবা মারা গেছে। এই পুলিশের গুলিতে যারা মারা গিয়েছেন তাদের এমন 2 বিধবার সঙ্গে আমাদের কথা, যেই 2 বিধবার শেষ অবলম্বন ছিল তার ছেলে, সেই ছেলে কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে কিন্তু আহত হয়েছেন। এখানে অনেকগুলো দাবি উঠেছে যে এই পুলিশ বা এই বিজিবি কিংবা এই যে র্যাব, তাদের যে একটা ঘৃণ্য একটা অবস্থান ছিল মানুষের উপর, তাদের পোশাক দেখলে এখনো মানুষের মনে সেই পুলিশের কথাই কিন্তু মনে পড়ে। তো যেই কারণে এখান থেকে দাবি উঠলো যে তারা চাইছে যে 1 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাও এখানে আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি কেন্দ্রে ছিলেন নাহিদ ইসলাম, তাকে উল্লেখ করে বলছে যে তারা চাইছে, এই সমাবেশ চাইছে যে 1 সপ্তাহের মধ্যে এই যেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে পোশাক পরে এই মানুষের উপর নির্যাতন চালানো হয়েছিল, সেই পোশাকের যাতে একটা পরিবর্তন আনা হয়, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথাও তারা বলেছে। এবং তারা এও বলেছে যে এই যে শেখ হাসিনার যে একটা ফ্যাসিবাদ হয়ে ওঠার পেছনে সবগুলো পক্ষ যেভাবে কাজ করেছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। এবং ভারতের যে একটা ভূমিকা ছিল সেখানে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সে স্পষ্ট করে বলেছে যে ভারতের সঙ্গে আর কোনো নতজানু নীতি নয়, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে সম্পর্ক করতে হবে এবং এই লাশের উপর দাঁড়িয়ে কোনো ধরনের কোনো সমঝোতা করা যাবে না। তো এই সমাবেশটি দেখলাম যে শেষের দিকে শেষ হলে তারপরে সবশেষের বক্তারা কি বলে সেটি হয়তো আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো এখান থেকে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। কুমিল্লায় বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিভাবে নিশিরাতের ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে, এবং ভোট ডাকাতি, নিশিরাত, দামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। আপনার পরিবারকে দিয়ে আপনি চিন্তা করে দেখুন, পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার ঐক্যবদ্ধ থাকে, পরিবারের মধ্যে জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার এগিয়ে যায় সকলকে সাথে নিয়ে। সমগ্র দেশটি একটি বড় পরিবার, আমাদের এই পরিবারের নাম বাংলাদেশ, আমাদের পরিবারের ফ্যামিলি নেম হচ্ছে আমরা বাংলাদেশী। কাজী প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের পরিবারের মতন যদি দেশে জবাবদিহিতা থাকে, প্রতিটি স্টেজে যদি, প্রতিটি সেক্টরে যদি জবাবদিহিতা থাকে, আমরা এখানে কম বেশি আপনারা যারা আছেন প্রত্যেকেই আপনারা কম বেশি পৃথিবীর ভালো ভালো দেশ গিয়েছেন, ফিরে এসে বলে আহা আমার দেশটা যদি লন্ডনের মতন হতো, আমার দেশটা যদি আমেরিকার মতন হতো, সিঙ্গাপুরের মতন হতো। সহকর্মীবৃন্দ, সেই দেশের প্রত্যেকটি যারা রাষ্ট্রের দায়িত্বে, সরকারের দায়িত্বে থাকে,
সেইগুলো প্রতিষ্ঠানের প্রত্যেকটি ব্যক্তির জবাবদিহিতা থাকে জনগণের কাছে, এবং সেই জন্যই কিন্তু সেই দেশগুলোতে ভালো কিছু হয়, যার ফল দেশ এবং দেশের মানুষ ভোগ করে। আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। সহকর্মীবৃন্দ, আরেকটি কথা উল্লেখ না করলেই নয়। আপনারা প্রায়শই, আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে এটি বলেছি, আমি আপনাদের সামনে আবারও সেই পুরনো কথাই তুলে ধরতে চাই। পুরনো এই জন্য, কথাটি হতে পারে পুরনো, কিন্তু আমার কাছে মনে হয় এই কথাটি বোধহয় সঠিক। দেখুন, আপনাদের সাথে যখন আমার দলীয় অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় যখন কথাবার্তা হয়, তখন কিন্তু আপনারা একটি কথা বলে থাকেন যে বিএনপির উপরে এই দেশের মানুষের, অধিকাংশ মানুষের আস্থা রয়েছে। বিএনপির উপরে এদেশের অধিকাংশ মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের কথাটি সঠিক। আপনাদের সহকর্মী হিসেবে আমিও বিশ্বাস করতে চাই যে কথাটি সঠিক। কিন্তু এই যে মানুষের আস্থা, এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি, এটিকে ধরে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না, এটিকে ধরে রাখার দায়িত্ব বিএনপির একজন নেতা বা কর্মী হিসেবে দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনার উপরে মানুষ আস্থা রেখেছে। এবং এই আস্থাটা যদি রাখতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলন সবকিছুতে এমন কিছু থাকতে হবে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করবে, যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রাখবে। আপনার উঠা বসা, চলনে বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন, পরে আপনার এলাকার দল হবে, আপনার এলাকায় যারা দলের নেতা করবে, এবং সামগ্রিকভাবে এটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জ্বরের মতো। ঘরে একবার ঢুকলে যেরকম, একজন নিয়ে ঢুকলে যেরকম সবার হতে থাকে হাঁচি কাশি, ঠিক এটাও এরকম। সেই জন্যই সহকর্মীবৃন্দ, আমি একটি কথা বলেছি, আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসাডার বা বিএনপির প্রতিনিধি। আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন। কুমিল্লায় বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্র জনতার আন্দোলনে আহতদের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই বিপ্লবে আহতরা শাহবাগে জড়ো হয়ে এ শাস্তির দাবি জানান। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই বিপ্লবে আহতরা জড়ো হন শাহবাগে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনরা অ্যাম্বুলেন্স সহ নানা বাহনে যোগ দেন। পরে রিকশা এবং অন্যান্যরা পায়ে হেঁটে র্যালিতে অংশ নেন। আহতদের সঙ্গে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। তারা জানান, আহতরা জুলাই ওয়ারিয়র্স নামের সংগঠনটির মাধ্যমে তাদের উপর চলা নির্মম নির্যাতনের বর্ণনা বিশ্ববাসীকে নিজেরাই জানাবেন। এখনো ফাটা আছে ভিতরে, এখনো জ্বর আসতেছে, জ্বর লাগতেছে। 15 বছর অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম খুন থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। আমার হাতের রক কাটা গেছে, আবার কি হাতের বাড়ি ভেঙে গেছে, কোনের বাড়ি ভেঙে গেছে, পঙ্গুতে চিকিৎসাধীন আছে। আমি আগে চামড়ার জুতার কারখানাতে কাজ করতাম, এখন কোনো কিছুতে সম্ভব না। আমার হাতের সমস্যা, আমার কোমরের সমস্যা, পাও কাইটা ফেলাছে। যারা আহত তারাই হচ্ছে সবচেয়ে বড় সার্ভাইভার এই পুরা আন্দোলনের। তো তারা হচ্ছে আহতদের পক্ষে বিচার নিশ্চিতের জন্য তারা হচ্ছে তাদের কথাটা বলবে, এবং আহতদের আসলে ভোকালটা প্রয়োজন। আহতরা যেন রাজনৈতিকভাবে ব্যবহার না হয়, তাদের নিজস্ব যেন একটা ভোকাল থাকে, তাদের নিজস্ব যেন একটা অবস্থান থাকে। বাংলাদেশে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য এই সংগঠনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এখানে সরাসরি ভিকটিমরা এই নেতৃত্বে থাকবেন। আর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই অত্যন্ত কার্যকর একটি উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে জাস্টিস ফর কমরেড নামের একটি সংগঠন। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সংবাদ সম্মেলনে দাবি জানান 3 বাহিনী থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা। এছাড়াও চাকরি থেকে অব্যাহতির পর তাদের পাওনা বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবি জানান তারা। বলেন, যাদের চাকরিতে পুনর্বহাল করা সম্ভব নয় তাদের সশস্ত্র বাহিনীতে প্রাপ্ত সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশন প্রদান করতে হবে। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর থেকে বিভিন্ন সময় অব্যাহত বা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজেদের আমলে প্রতিষ্ঠিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ দিয়েছে বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি। পুলিশকে জনবান্ধব করতে উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি কার্যকর, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি পুলিশ গঠন করারও সুপারিশ দেওয়া হয়। এ সময় পুলিশ কমিশন গঠন করার সুপারিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। সকল রাজনৈতিক দল ২৪-এর বিপ্লব থেকে শিক্ষা নিবে, কেউ আর আওয়ামী লীগ হতে চায় না। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তাদের মগজে যেন এই ধারণাটি পতিত হয় যে দেশের মালিক জনগণ। কোনো রাজনৈতিক দল জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে যদি সীমা লঙ্ঘন করে, এই দেশের লড়াকু সচেতন জনগণ তার বিরুদ্ধে আবার রাজপথে নেমে তাদেরকে যথাস্থানে প্রতিস্থাপিত করবে। এই সরকারের আমলে যেসব সুপারিশমালা তারা দিবে, বিভিন্ন কমিশনের সংস্কার, সেটাও বিবেচনা করবে। তবে ফাইনাল অথরিটি তো নির্বাচিত প্রতিনিধিরা, জনগণ এই দেশের মালিক, তাদের নির্বাচিত প্রতিনিধিরাই অন্যান্য যেখানে যেখানে সংস্কার প্রয়োজন সেগুলো করবে। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে ৫ ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেয় হাইকোর্ট। ২০১৯ সালের ২৪ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক তারেক রহমান ও মামুনকে ৭ বছর কারাদণ্ড এবং ১২ কোটি টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন। এছাড়া লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় ৬,১,৫৭,৭৬২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে হাইকোর্টে আপিল করেন মামুন। মামুনকে খালাস দেওয়ার কারণে মামলার আইনি সুবিধা পেয়ে তারেক রহমানের সাজাও স্থগিত করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আপিল করি ২০০৭ সালে অনারেবল হাইকোর্ট ডিভিশনে, এবং আপিল শুনানি অন্তে আজকে বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান, বিচারপতি মোহাম্মদ A.K.M. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেন সাহেবের কোর্টে রায়ের জন্য ছিল। আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। ওই মামলা টোটাল সাজা হয়েছিল ৮৩ জন আসামির বিরুদ্ধে। আমরা আপিল বিভিন্ন গ্রুপ অফ ২১টা আপিল ফাইল করেছিল। সেক্ষেত্রে এই যে বর্তমান আজকে যে আপিলটা হয়েছিল, এই আপিলে ২৮ জন আসামি ছিল। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা পরবর্তী ২০০৭ সালে 111 গভর্নমেন্টের সময় করা হয়, যে মামলা আসলে কোনো কিছুই ছিল না। অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে কুমিল্লা নগরীর ফান টাউনে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন। এর আগে কর্মশালাকে কেন্দ্র করে সমবেত হন সাংগঠনিক অঞ্চলের নেতারা। উদ্বোধনী বক্তব্যের পর বিভিন্ন বিষয়ে শুরু হয় প্রশিক্ষণ। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন দায়িত্বশীল নেতারা অংশ নেন। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরা হয়। কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ এবং চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গঠিত কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অঞ্চল। কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। দিনভর প্রশিক্ষণ শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানো বুদ্ধিমানের কাজ হবে না, দেশের জন্য ক্ষতিকর হবে। আর সংস্কারই যদি হয়, তো আজকের বাংলাদেশে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সবথেকে জনপ্রিয় বৃহত্তম। যদি নিরপেক্ষ এবং স্বাধীন একটি নির্বাচন হয়, জনগণ যদি ভোট দিতে পারে, এটা অবধারিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকারে আসবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারোর মুনশিয়ানা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার, যা দুই দেশের জন্যই কল্যাণকর।
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি সকলের সাথে বন্ধুত্ব চায় উল্লেখ করে বিএনপির এই নেতা আশা করেন কোনো দল বা ব্যক্তি নয়, প্রতিবেশী দেশ বরং বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব চাই না। বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ, তার সাথেও আমাদের সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর এবং ভবিষ্যৎ ইতিবাচক দিকে যাবে। সুতরাং এই মুরব্বিয়ানা অথবা আমাদের উপর খবরদারি এগুলি হলো শুধু আভ্যন্তরীণ ব্যাপার না, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে যে প্রবণতা, এটা ভারতকে পরিহার করতে হবে। রাজশাহীতে ভারতীয় বিছানা চাদর পোড়ানোর পর স্বল্প মূল্যে প্রান্তিক মানুষের কাছে দেশি পণ্য বিক্রি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহী নগরের ভুবন মোহন পার্কে দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে একটি বিছানার চাদরে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়, পরে দেশি লুঙ্গি ও শাড়ি 100-200 টাকায় বিক্রি করা হয়। রিজভী বলেন, ভারত এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না, তারা বন্ধুত্ব করে শেখ হাসিনার সঙ্গে। এজন্যই তারা ভারতীয় পণ্য বর্জন করেছেন। বাংলাদেশ পেঁয়াজ ও আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, বাজারে সিন্ডিকেটের মাধ্যমে সংকট তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তারা এই দেশের মানুষের সাথে বন্ধুত্ব করে না, কেউ একদিন এখানে বলেছেন ওরা বন্ধুত্ব শুধু শেখ হাসিনার প্রতি। আপনারা বড়াই করেন, পেঁয়াজ বন্ধ করে দিবেন, আলু বন্ধ করে দিবেন, রসুন বন্ধ করে দিবেন, চাল বন্ধ করে দিবেন। আরে আলু তো গত বছর থেকে আমদানি করছে সেটা শেখ হাসিনা। অন্য দেশ আমাদের উপর খবরদারি করবে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ সব এক কাট্টা হয়ে যাবে। দুদকের নতুন চেয়ারম্যান হলেন ডক্টর আব্দুল মোমেন। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ছিলেন। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসেবে তার নিযুক্তি অনুমোদন করেছেন। কমিশনের অপর দুজন সদস্য হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। গত 29 অক্টোবর দুদকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং দুই কমিশনার মোহাম্মদ জহুরুল হক ও মোসাম্মদ আসিয়া খাতুন। অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক কর্মকর্তার বিপুল সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক কর্মকর্তার শিরোনামে গত 14 অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিনুল এহসান জুবায়ের। রিটে অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের অনুসন্ধান করার নির্দেশনা চান। শুনানি শেষে মঙ্গলবার রিটটি খারিজ করে আদেশ দেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিটকারে আইনজীবী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ। রিটটি সরাসরি খারিজ হওয়ায় অন্য কোনো বেঞ্চও রিটের শুনানি করতে পারবে না। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেয়া হয়। এর আগে গত 2 ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া
এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। কম হোক বেশি হোক সব নাগরিককে ভ্যাট ট্যাক্স দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের। পাশাপাশি তিনি বলেন, কর আদায় হবে সমতার ভিত্তিতে। এছাড়া এনবিআর কর্মকর্তাদের আন্তরিক হবার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগারগাঁও এনবিআর ভবনে আলোচনা সভায় উপদেষ্টা বলেন, করদাতারা এনবিআর এর সেবা নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু জনগণের পাওয়া সরকারি সব সেবায় রাজস্বের উপর নির্ভরশীল। কর ফাঁকি দিলে অর্থনীতিতে তার প্রভাব পড়ে এবং পরবর্তীতে প্রজন্মকেও এর ফল ভোগ করতে হয়। যেসব কোম্পানি রাজস্ব ছাড় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের সুবিধা কমানোর সময় এসেছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। তবে জোর করে রাজস্ব আদায় না করার আহ্বান জানান তিনি। এ সময় ভ্যাট থেকে খুব বেশি রাজস্ব আসছে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা ভ্যাট সংগ্রহ করবেন, কিন্তু আগ্রহ নিয়ে ভ্যাট দিতে হবে ক্রেতাকেই। করদাতাগণকে যেন কোনো ট্যাক্স অফিসে আসতে না হয়, একটা ভলান্টিয়ার বাহিনী তৈরি করো, যদি তাদের কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে তাদের বিজনেস প্রিমিসেসে গিয়ে দিতে হবে। এই ধরনের ফেসলেস আমরা এটা করতে চাচ্ছি। সার্ভিস দিকে দিতে হলে সরকারকে আয় কর এবং ভ্যাট আপনাকে দিতে হবে। সবাইকে আমি অনুরোধ করব, আপনারা ট্যাক্স দেবেন। আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একেবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন, যদি অসুবিধা হয় শুনবেন এবং তাদেরকে যথাসম্ভব যাতে কমপ্লেন্স করে তাদেরকে একটু সহায়তা করেন। বাস্তবতা মেনে তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে। দাম না বাড়ালে সরবরাহে ঘাটতি তৈরি হতো বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর ইআরএফ কার্যালয়ে এক আলোচনা সভায় উপদেষ্টা বলেন, আগামী রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। এছাড়া তেল, চিনি সহ দেশের বিভিন্ন ভোগ্যপণ্যের বড় আমদানিকারক গ্রুপ এস আলম কর্ণধার পালিয়ে গেলেও তার প্রভাব যেন আমদানি বাজারে না পড়ে সে ব্যাপারে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। একই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 15 বছরের কৃষি ও বাজারের যে উন্নয়নের কথা শোনানো হয়েছে তার আড়ালে মিথ্যাচার করা হয়েছে। ফুড বাস্কেট দেখছি, সেটাই কিন্তু একদম নোটিসেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি। স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিং এও দেখছি না, এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। আমরা যেখানে যাচ্ছি মানুষরা দ্রব্যমূল্যের দাম, আমরা বলছি যে দ্রব্যমূল্য দাম বেড়েছিল, আমরা আপনাদের সাথে সমবেতি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কাজগুলো করছি। তেলের দাম ৮ টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি। কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। যত দ্রুত সম্ভব বাজারে ব্যবসায়ী অংশগ্রহণ যত বাড়াতে পারবো, কম্পিটিশন তত বেশি তৈরি হবে, এবং এই প্রতিযোগী কমিশন, ভোক্তা অধিকার, এরা যদি প্রপারলি আমরা এনগেজ করতে পারি তখন সরকারকে কোনো মূল্য নির্দিষ্ট করার দরকার নেই। দেশের নদ নদীর সংখ্যার খসড়া তালিকা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য মতে খসড়া হিসেবে নদ নদীর সংখ্যা 1156টি। সকালে রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে বাংলাদেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে এই তালিকা প্রকাশ করা হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর এই তালিকা প্রকাশ করা হয়েছে। আরও যাচাইয়ের পর বাংলা নববর্ষের প্রথম দিনে নদ নদীর চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নদী রক্ষার সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ঢাকার মোট 21টি খালকে দূষণ ও দখল মুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সেমিনারে নৌ পরিবহন উপদেষ্টা এস.এম. সাখাওয়াত হোসেন বলেন, নানা কারণে নদী দূষণ হচ্ছে, এর জন্য পরোক্ষভাবে সবাই দায়ী। সংখ্যা নয়, নদীকে যদি বাঁচাতে হয় আর নাব্যতা বাড়াতে হয় তাহলে এই নদীকে প্রথমত দূষণ, তারপর অপমিশন থেকে এটাকে আপনার রক্ষা করতে হবে। আমরা 3টা মন্ত্রণালয় মিলে একসাথে বাংলা নববর্ষের প্রথম দিনে এই তালিকাটা চূড়ান্ত করে ওয়েবসাইটে দিয়ে দিতে চাই, চূড়ান্ত তালিকা। আর এখন যে তালিকাটা আমরা ওয়েবসাইটে দিব, এটা হচ্ছে যে খসড়াটা নিয়ে আমরা আজকে কথা বলছি সেইটা,
যে 18টা নদী বাদ পড়েছে পানি উন্নয়ন বোর্ডের তালিকা থেকে সেটা, এবং যে 224টা নদী বাদ পড়েছে নদী রক্ষা কমিশনের তালিকা থেকে সেটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলায় ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে 3 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 8 ডিসেম্বর অভিনেত্রীর আইনজীবী জানান, হত্যা চেষ্টা মামলায় জামিন আবেদন করেন শমী কায়সার। গেল 5 নভেম্বর রাতে উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য। গেল 18 জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানার 4 নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে ইশতিয়াকের পেটে গুলি লাগে। এ মামলায় শমী কায়সার 24 নভেম্বর এজাহারভুক্ত আসামি। সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে 2 মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে হাইকোর্টে আদেশ দেন। হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য রাজধানী নিউমার্কেট থানায় হত্যা ও ভাঙচুরের অভিযোগে 3টি মামলায় এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। এর আগে 22 অক্টোবর দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় মোহাম্মদ মাহবুব আলীকে জামিন দেন। গত 15 সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর পৌরসভা ও ডাকবাংলোয় হামলার অভিযোগে 19 সেপ্টেম্বর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের 6 সদস্যের বেসরকারি নির্বাচনী সংস্থা। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সকাল 11টা থেকে 12:30টা পর্যন্ত চলে এই সাক্ষাৎ। এ বিষয়ে কমিশনের অতিরিক্ত সচিব কে.এম. আলী নেওয়াজ বলেন, 2 দেশের নির্বাচন প্রক্রিয়া, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে সাক্ষাৎকালে। তুরস্কের বেসরকারি নির্বাচনী সংস্থায় সাবেক 3 সংসদ সদস্য ও আইনজীবী ছিলেন। আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সফরকারীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলের সমস্যা দূর করতে প্রাথমিকভাবে 700 শিক্ষার্থীদের জন্য আবাসিক হল, স্বাস্থ্যসম্মত খাবার এবং একাডেমিক যোগ্যতা বৃদ্ধির জন্য নানা ধরনের প্রশিক্ষণের উদ্যোগ নেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর শেষে আস-সুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বলেন, পর্যায়ক্রমে 5000 শিক্ষার্থীদের হলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের। যারা হলে থাকবেন তাদের IELTS-এ 7 পাওয়ার মতো যোগ্য করে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। যদি কেউ দানের টাকা নিতে না চায়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা নিজের টাকা দিয়ে থাকতে পারবেন এখানে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই উদ্যোগের মাধ্যমে কিছুটা হলেও হল সমস্যার সমাধান হবে। প্রস্তাবিত হলে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখারও চিন্তা করছি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের অভিভাবকরা তাদের শিক্ষার্থীদেরকে, তাদের সন্তানদেরকে এখানে রাখতে পারে। প্রাথমিকভাবে আমরা 700 জনের জন্য করলেও আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড়। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যার সমাধান করতে পারছেন না, ওর বাসা এখানে সেখানে থাকছেন, তাদের অভিভাবকরা অনেক সময় দুশ্চিন্তায় থাকছেন, তাদের জন্য আমরা আসলে ব্যাপকভাবে কাজ করতে চাই। এখানে অন্য ধর্মের, যে কোনো ধর্মের মানুষও থাকতে পারবেন, তাতে কতটা লিবারেল একটা অ্যাপ্রোচ, এবং প্রকৃতপক্ষে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আশা করি যে এটা অনেক বড় একটা দৃষ্টান্ত হবে। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখল ফিরে পেতে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এদিকে পরিবারতন্ত্রের দখল থেকে বিশ্ববিদ্যালয় ফিরে পাওয়া এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদত হোসেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদত্যাগে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণ নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মেয়র। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে চসিকের সম্পত্তি উল্লেখ করে মেয়র বলেন, একটি মাফিয়া চক্র জালিয়াতির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় দখল করেছে। শিক্ষকদের পদোন্নতি নিয়ে বৈষম্য ও অনেক শিক্ষার্থীদের রাজনৈতিক কারণে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এই ইউনিভার্সিটিটি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেহেতু নিজস্ব ইউনিভার্সিটি, নিজস্ব টাকায় কেনা, সেটা আমরা মনে করেছি এই ইউনিভার্সিটিটা আমাদের নিজের সম্পত্তি নিজেরাই আমাদেরকে চাওয়ার জন্য আমরা আবারও চট্টগ্রাম এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এডুকেশন মিনিস্ট্রি, ইউজিসি সব জায়গায় আমরা সেখানে চিঠি প্রেরণ করেছি। বিজয় দিবসের রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিজয় কনসার্টের আয়োজন করবে সবার আগে বাংলাদেশ। এ সময় মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনের কথা জানান সবার আগে বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরিয়ানী। বলেন, দেশীয় সংস্কৃতি তুলে ধরতে এবং পাশের দেশের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে নগর বাউল, সোলস শিরোনামহীন সহ দেশের প্রখ্যাত ব্র্যান্ড দলের পাশাপাশি কনকচাপা, কণা, মৌসুমী সহ আধুনিক ও বাউল গানের শিল্পীরা অংশ নেবেন। 16 ডিসেম্বর দুপুরের পর কনসার্ট শুরু হবে। আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত দিয়েছে। এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের গান এই জাতির সামনে, এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। পারস্পরিক সম্পর্ক স্থাপন ও সাংস্কৃতিক বিনিময়ের সেতু হিসেবে পর্যটন কাজ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ জাবের। সকালে জাতীয় জাদুঘরে চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন বক্তারা। এ সময় বাংলাদেশি পর্যটকদের চীন ঘুরে দেখার আমন্ত্রণ জানান দেশটির পর্যটন কর্মকর্তারা। অনুষ্ঠানে চীনের ভ্রমণ বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়। পরে দুই দেশের পর্যটন বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। The Chinese Embassy in Dhaka and Bangladesh Tourism Board have a relationship that includes people-to-people exchange. The two countries have agreed to promote interaction between their people through the China-Bangladesh Year of People-to-People Exchange in 2025. This includes activities in culture, tourism, education, health, sports and more. কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এর নতুন গভর্নর নিয়োগের পর ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে ভারতীয় মুদ্রা রুপি বর্তমানে 84.85 রুপির বিপরীতে মিলছে $1। গেল কয়েক সপ্তাহ ধরে দরপতনের শিকার হচ্ছিল ভারতীয় মুদ্রা। ডোনাল্ড ট্রাম্পের ব্রিক্স মুদ্রা নিয়ে মন্তব্য, ইউরোপের রাজনৈতিক অস্থিতিশীলতা, নয়াদিল্লির মন্থর অর্থনীতি ও বিদেশি বিনিয়োগ প্রবাহে সংকোচনের কারণে ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে রুপি। বাজারে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ ও ডলার বিক্রির মাধ্যমে ঠেকানো হচ্ছে রুপির পতন। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি বৈঠকে কমানো হতে পারে নীতি সুদহার। বিশ্লেষকরা বলছেন, সুদহার কমানোর মাধ্যমে প্রবৃদ্ধি ভিত্তিক মুদ্রানীতি গ্রহণ করলে ভারতের মুদ্রার মান আরও কমতে পারে, যা আগামী মার্চে ছাড়াতে পারে 86 রুপি। বুধবার থেকে সিলেটে শুরু হচ্ছে এনসিএল টি20 আসর। দেশি ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো এমন আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার টুর্নামেন্টে অংশ নেয় দলগুলোর জার্সি উন্মোচনের পাশাপাশি আয়োজন করা হয় ক্যাপ্টেন্স মিট। অংশ নেয়া 8 দলের অধিনায়ক জানায় 20 ওভারের এনসিএল নিয়ে নিজেদের প্রত্যাশার কথা। দেশের 7 বিভাগের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নিবে ঢাকা মেট্রো ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এনসিএল এর সব ম্যাচ। আয়োজকরা বলছেন, বিপিএল এর পর টি20তে উন্নতির জন্য শুধুমাত্র লোকাল ক্রিকেটারদেরকে নিয়ে এনসিএল এর এই ফরম্যাটের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ও সিলেট বিভাগ, যার ফাইনাল হবে 24 ডিসেম্বর। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।